গুড মর্নিং এভরিওয়ান। আজকে আরও একটা ছুটির দিনে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলেছি। আজকের ব্লগের যে মেইন টপিক সেটা হতে চলেছে পিরিয়ডস। এই পিরিয়ডসের টাইমে আমাদের অনেক মেয়েদেরই হেভি ফ্লো, পিরিয়ডস ক্র্যাম্পসের প্রবলেম দেখা দেয়। আজকে আমার পিরিয়ডসের 4th ডে। আয়ুর্বেদায় একটা প্র্যাকটিসের কথা বলা হয়েছে যেটাকে বলা হয় আভায়াঙ্গা। এই প্র্যাকটিসটা আজকে আমি তোমাদের সাথে করে দেখাবো এবং এই প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে তোমরা নিজেদের মুড ঠিক করতে পারবে। নিজেদের এই যে এক্সেসিভ পেন হয়, এর জন্য আমাদের কি হয়, কোনো সময় কিছুই করতে ভালো লাগে না, কিছুই মন বসে না কোনো কাজে। তো এই জিনিসগুলোকে তোমরা কিভাবে ঠিক করতে পারবে, নিজেদের পেন থেকে একটু হলেও নিজেদেরকে রিলিফ দিতে পারবে, নিজেদের মুড কাম ডাউন করতে পারবে, সেই জিনিসটাই মেনলি তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও আজকে আমরা শ্বশুরবাড়ি যাব। আজকে তো এমনিতেই ছুটির দিন, আর শ্বশুরবাড়িতে আজকে নবান্ন রয়েছে, সেটার কারণেও আমরা শ্বশুরবাড়ি যাব, আর সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো আমি যেটা পরে রয়েছি, এটা আমার শাশুড়ি মা, আমার মা আমাকে গিফট করেছে। খুবই গুণী মানুষ, প্রত্যেকবারই শীতকালে নিজের হাতে কিছু না কিছু বুনে সবাইকে গিফট করে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি, আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। এখন সবার প্রথম করে নেব ব্রেকফাস্ট। পিরিয়ডসের দিনে আমার যতই ক্রেভিংস হোক না কেন, আমি কিন্তু সবসময় নিজেকে হেলদি খাবার দাবারের মধ্যেই রাখার চেষ্টা করি। এটার কারণ কিন্তু শুধুমাত্র ওয়েট নয়। ওয়েটটার কথা কি বলবো তোমাদের, ওয়েট হয়তো আজকে গেইন হবে অথবা কালকে লস হয়ে যাবে, সেটা বড় কথা নয়। কিন্তু ব্যাপারটা হলো এই সময় আমাদের বডি কিন্তু ম্যাক্সিমাম হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যায়। আর এই সময় না আমার মিষ্টি খাওয়ার খুবই বিশেষ ক্রেভিংস হয়। তো সেটার জন্য আমি কি করি, এই যে এখন দেখতে পাচ্ছ ব্ল্যাক রেসিনস অথবা ব্লুবেরিজ, এই টাইপের জিনিসগুলো, ফল নিজের ডায়েটের মধ্যে খুব বেশি করে আমি অ্যাড করার চেষ্টা করি। প্রত্যেক দিন তো ঘরেই প্র্যাকটিস করে নিই, আজকে ছুটি ছিল তাই ভাবলাম যে প্রকৃতির কোলে যোগা করার আনন্দটাকে একটু উপভোগ করি। আজকে প্রত্যেকটা আসনই আমি মেনলি ফোকাস করেছিলাম বীরভদ্রাসনের ওপর। বীরভদ্রাসনের বিভিন্ন ভেরিয়েশান। আজকে দেখো ওয়েদারটা কেমন, সকাল থেকে একটুখানি মেঘলা, আবার কখনো বা ছায়া ছায়া মতো রোদ উঠছে, আবার কখনো বা প্রচণ্ড মেঘলা হয়েই এক দু ফোঁটা বৃষ্টি পড়ছে। আভায়াঙ্গা হলো একটা সেলফ মাসাজ টেকনিক যেটা আয়ুর্বেদা রেকমেন্ড করে। চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, এরকম বিভিন্ন বইয়ে এর মেনশন পাওয়া যায়। যদিও এই প্র্যাকটিসটা বিভিন্ন রকম হার্বাল অয়েলের মাধ্যমে করা হয়, কিন্তু আজকে আমি আমার মুখের জন্য যেটা ইউজ করছি সেটাতে আছে দুধ, কাঁচা হলুদ এবং নিম। আমার সেন্সিটিভ অ্যান্ড ড্রাই স্কিন, তাই আমি মুখে অয়েল ইউজ করিনি। আভায়াঙ্গার প্র্যাকটিস পেন রিলিফ এবং স্ট্রেস রিলিফের জন্য করা হয়। এমনকি যাদের সাইটিকার পেন আছে তাদের জন্য এই প্র্যাকটিসটা বেনিফিশিয়াল। আয়ুর্বেদার অনুসারে বাত, পিত্ত এবং কাফ, এই 3 ধরনের দোষের জন্য 3 ধরনের তেলের ব্যবহার করে আভায়াঙ্গার প্র্যাকটিস করা হয়। আমার যে কোনো ধরনের খাবারে বা এই প্যাকের মধ্যেও কাঁচা হলুদ প্রচুর পরিমাণে ব্যবহার করেছি, কারণ এটা ইনফ্লেমেশনকে দূর করতে হেল্প করে। ওরে বাবা রে, এটা কি? সেই তো। ওরে বাবা, বাইরে বসে এসব করছিলাম আর অনিমেষের সাথে একদিকে মজা করছিলাম। যাই হোক, যতক্ষণ না মুখটা শুকাচ্ছিল, সুখাসনে বসে হামিং সাউন্ড প্রডিউস করে মাইন্ডটাকে রিল্যাক্স করার চেষ্টা করছিলাম। প্যাকটা 80% মতো শুকিয়ে গেলে আস্তে আস্তে আঙুলের সাহায্যে ভালো করে গোটা মুখটা মাসাজ করে নিতে হবে এবং তারপর শুধুমাত্র জল দিয়েই মুখটাকে ধুয়ে নিতে হবে, কোনো রকম ফেস ওয়াশ ইউজ করলে চলবে না। মাসাজের ক্ষেত্রে আয়ুর্বেদায় মার্মা পয়েন্টসের ওপর ফোকাস করতে বলা হয়ে থাকে, কারণ এতে আমাদের বডিতে পজিটিভ এনার্জি ফ্লো বাড়ে। এরপর করব শিরো আভায়াঙ্গা, যার জন্য নারকেল তেলের মধ্যে জবা ফুলের পাপড়ি, কিছু নিম পাতা নিয়ে একটা পাত্রের মধ্যে জল বসিয়ে তার মধ্যে গরম করে নেব। ভালোভাবে 40 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে এই জিনিসটাকে গরম হতে দেব। আমরা ততটাই গরম তেল ব্যবহার করব যতটাতে আমাদের বডিতে কোনো আনকমফোর্টেবল অথবা বার্নিং সেন্সেশন হবে না। হাতের 2 তালুর মধ্যে ভালো করে ঘষে
হাতের মধ্যেও একটা উত্তাপ সামান্য তৈরি করে স্ক্যাল্পের মধ্যে ধীরে ধীরে ভালো করে মাসাজ করে নিতে হবে। ছোটোবেলা থেকেই আমার চুলের ধরনটাই এরকম যে খুব পাতলা। ছোটোবেলাতে তো চুল বড় হতে চাইতো না, কিন্তু বড় চুলের খুব শখ ছিল। মা মাসি সবাইকে বড় চুলেই দেখেছি। আমার ছোট মাসি যখন কখনো আমাদের বাড়িতে ঘুরতে আসতো, মাসিকে বলতাম যে তুমি খাটের সাথে চুল ঝুলিয়ে শো, আর মাসি চুল ঝুলিয়ে শুলে আমি সেই চুলটাকে নিজের চুলের মতো করে সুন্দর করে মাথায় লাগিয়ে বারবার করে আয়নায় মুখ দেখতাম। মামা বাড়ি গেলে দিদা চুলের যত্ন নিত। আর কিছুটা বড় হওয়ার পর যখন স্কুল লাইফে অনিমেষের সাথে দেখা হলো, তখন থেকে এখনো পর্যন্ত ও আমার চুলের খুব যত্ন নেয়। জীবনে কোনো দিন পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট তো দূরে থাকা, একটা হেয়ার ওয়াশও করিয়ে দেখিনি। যার ফলে একটা লাভ হয়েছে, আমার হেয়ারটা কিন্তু খুব বেশি ড্যামেজ হয় না। বছরে যদি একবার ডগাটা ছেটে দিই তাহলেও কিন্তু ভালোভাবেই থাকে। হাত দিয়ে হালকা চেপে চেপে মাসাজ করার পর চুলের এক একটা সরু সরু স্ট্রেন ধরে এরকমভাবে টেনে দিচ্ছি, যার ফলে একটা রিল্যাক্সিং এফেক্ট আসছে মাইন্ডে অ্যান্ড বডিতে। এবার করব পাদা আভাঙ্গা বা ফুট মাসাজ। এর জন্য একই রকমভাবে একটা পাত্রের মধ্যে জল গরম করে তার মধ্যে একটা বাটিতে কর্পূর, লবঙ্গ এবং কাঁচা হলুদ দিয়ে গরম করে নিয়েছি। পাদা আভাঙ্গাতে যে টুলটা ইউজ করা হয় সেটাকে বলে কাঁসা ভাটকি। কাঁসার জিনিসটা হয় মেনলি, কিন্তু আমার কাছে যেহেতু নেই, আমি দুটো পাথর ব্যবহার করব। এই পাথর দুটো মনে আছে, আমার মা সেই রিম্বি নদী থেকে কুড়িয়ে এনেছিল। এখন দেখো আমার কত কাজে লাগছে। উষ্ণ গরম তেল ভালো করে পায়ে মেখে নিয়ে আস্তে আস্তে হালকা প্রেসার দিয়ে এরকমভাবে মাসাজটা করতে হবে। তোমাদের কাছে যদি কোনো রকম কিছুই না থাকে, তোমরা কিন্তু খালি হাতেও এটা করতে পারো। রাত্রেবেলা ফুট মাসাজ বা পাদা আভাঙ্গার এই টেকনিকটা উষ্ণ গরম তেলের সাথে অ্যাপ্লাই করলে কিন্তু যাদের ঘুম না আসার সমস্যা রয়েছে, সেটা থেকেও কিছু ক্ষেত্রে মুক্তি পাওয়া যেতে পারে। শীতকালে পা কামড়ায় বা মাসেল পেন হয়, এর জন্যও কিন্তু পাদা আভাঙ্গার টেকনিক ব্যবহার করা হয়। হাতে করে হালকা হালকা করে, দেখতে পাচ্ছ তোমরা আমি যেরকমভাবে পায়ে প্রেশার ক্রিয়েট করছি আঙুলের সাহায্যে, এরকমভাবেই কিন্তু এই মাসাজটা করতে হবে। এরপর হালকা হালকাভাবে অ্যাঙ্কেল রোটেশন এবং ধীরে ধীরে অ্যাঙ্কেলটাকে হাতের সাহায্যে টুইস্ট করে কোনো রকম যদি অ্যাঙ্কেলে পেন থাকে সেটার থেকেও কিন্তু রিলিফ পাওয়া যায়। মাসাজ হয়ে যাওয়ার পর সোজা চলে গেছিলাম স্নান করতে। স্নান করে সত্যি দারুণ ফ্রেশ লাগছে। আর এখন আমি রেডি হয়ে গেছি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য, কারণ আজকে ওখানে নবান্ন রয়েছে। আর বাকি কথা আমরা ওখানে গিয়েই বলছি, তাহলে চল। আমি মিষ্টি খাবো না, তাই আমার নবান্নটা মা সবার থেকে আলাদা করেই করেছে। আর পাশের নবান্নটাতে দেখো, ওটাতে হালকা গুড় দেওয়া রয়েছে। এদিকে শ্বশুরবাড়ি গিয়ে দেখি আরও এক কাণ্ড। আমরা যাইনি বলে মা এখনো পর্যন্ত না খেয়ে বসে রয়েছে। যাই হোক, মাকে আর বেশি অপেক্ষা না করিয়ে খেতে বসে পড়লাম। খাবারের মধ্যে অনেক কিছুই ছিল, কিন্তু আমি এগুলো নিয়েছিলাম। আর বিশেষ করে কুলেখাড়া শাকটা খেয়েছিলাম, কারণ পিরিয়ডসের পর অনেক মেয়েদেরই হিমোগ্লোবিন লেভেল কমে যায়, উইকনেস ফিল হয়। এই দিন আমাদের বাড়িতে আমাদের বড় পিসি মানে অনিমেষের আদরের পলটাই এসেছিল। আমার জন্যই এতটা দেরি হয়ে গেছিল যেতে, যে পলটায়ের অলমোস্ট বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছিল। তাও পলটাই এতটাই সুইট যে আমাদের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করেছিল। জানো তো, অজ্ঞান পৌষ মাসে আমাদের সব ধান ওঠে, নতুন ধান। এটা রীতিটা হয়ে আসছে সেই সময়ের থেকে, যখন জমির ধান লোকে বাড়িতে তুলতো। একটা উৎসবের মতন নবান্নটা। নতুন সব জিনিস এই সময় সস্তা থাকে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা থাকে না মানুষের,
সবাই সব রকম মিলিয়ে হুম নতুন ধান দিয়ে এই পায়েসটা যে হচ্ছে সেটাও নতুন ধানের, হুম ভাতটা যে রান্না হচ্ছে সেটাও নতুন ধানের, বা আমার নবান্নটা যে মাখা হয় সেটাও নতুন ধানের, মানে নতুন চালের, হ্যাঁ নতুন গুড়, আলু সবই নতুন। এটা কি এই মাসের যে কোনো দিন করলেই হয় নাকি আজকের দিনে কোনো বিশেষ কোনো তিথি নক্ষত্রের ব্যাপার আছে? নবান্নর মেনলি 2 কি 3টে দিন থাকে, হুম তবু যদি কেউ করতে না পারে সেই সব দিনে যদি তাদের কোনো অসুবিধে থাকে তখন কি হয়, যদি দেখা যায় যে পূর্ণিমা পক্ষ চলছে, হুম হ্যাঁ কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ চলছে, হুম তখন কিন্তু সেই সময়েও এই পুজোটা করা যেতে পারে হুম শুক্লপক্ষের মধ্যে বললে। এই যে নবান্নটা যে হয় এটাতে মানে কি কোনো পুজো, কোনো দেবতার পুজো বা ধানের পুজো বা অন্য কোনো পুজো করা হয় নাকি এই নতুন ধান যে তোলা হতো আগেকার দিনে সেটারই উৎসব সমারোহের একটা মতো করে এই দিনটাকে পালন করে? হ্যাঁ, পুজো বলতে এমনি ধরো এই অঘ্রাণ মাসে তো ইতু পুজো হয়, হুম আর নবান্নটা জেনারেলি ইতুকে উদ্দেশ্য করেই দেওয়া হয়, যাতে ঘরে এই সময় দেবতা 1 মাস ধরে পূজিত হন, হুম প্রতি রবিবার তার পূজা হয়। হুম এটা মেয়েদেরই একরকম ব্রত, হুম এটা বাউন ডেকে পুজো করতে হয় বা কোনো পুরোহিত দিয়ে পুজো করতে হয় তা নয়। আমরা তো বাঙাল, আর আমার শ্বশুর বাড়িতে ঘটি। ছোটবেলা থেকে নিজের বাড়িতে আমি এই জিনিসগুলো দেখিনি, কিন্তু শ্বশুর বাড়িতে যখন এই ইতু পুজো, নবান্ন, ধান পাতা লক্ষ্মীর পুজো এই জিনিসগুলো দেখি, তখন এগুলোকে আরও কাছ থেকে চেনার জানার প্রতি আগ্রহ নিজে থেকেই জন্মে যায়। তাই সন্ধেবেলা বসে বসে বাবার মুখ থেকে ইতু পুজোর ব্রত কথাটা শুনলাম। যেগুলো একটা সরোবরে কতগুলো মেয়ে এসে ইতু পুজো করছে, তখন ওরা জানতে চাইলো যে এটা কি পুজো করছে তারা, তখন বললো আমরা ইতু পুজো করছি। বললো, ইতুতে কার পুজো অ্যাকচুয়ালি হয়? ইতুতে কার পুজো নয়, ইতুতে এমনি কোনো বিগ্রহ নেই, কিন্তু এই বনের শাক পালা যত আছে, কচু, ধান, হ্যাঁ কলমি শাক, দুব্ব, এইসব দিয়ে ইটুর ঘট পেতে পুজো হয়। আচ্ছা, মানে প্রকৃতির একরকম বলা যেতে পারে, প্রকৃতির পুজো। প্রকৃতির পুজো। সন্ধেবেলা চা গল্পে এতটাই মশগুল ছিলাম যে ক্লিপিংসগুলো নেওয়ার কথা ভুলেই গেছিলাম। এরপর দেখো বাড়ি ফিরে আসার পালা, আর বাবা মা দুজনেই এরকমভাবে যত খাবার ছিল সমস্ত কিছু প্যাকিং করে করে আমাদেরকে দিয়ে দিচ্ছিল। মা আবার কতগুলো রুটি বানিয়ে নিয়ে আসলো। হাত খালি করে পুরো দিয়ে দিয়েছে, এক ব্যাগ খাবার। চললাম আমরা। হ্যাঁ, টাটা টাটা। মা টাটা দাও। মায়ের সাথে ইয়ার্কি মারা শেষ করে শেষ পর্যন্ত আমরা 3 জনে গাড়িতে উঠলাম। অন্য সময় তোমরা দেখো যে মা বাবা আমাদের বাড়ি থেকে যাচ্ছে, আজকে ঠিক উল্টো দৃশ্যটা। আবারও একটা সপ্তাহের অপেক্ষা, আর এভাবেই মন ভারী করে আমরা চললাম বাড়ির দিকে।